আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলম স্যার চলে এসেছি ক্লাস 5-এর গণিত বিষয় নিয়ে আজকের অনলাইন ক্লাসে। আমরা গতদিন যে বিষয় জেনেছিলাম সেটা ছিল অধ্যায় 12 এর সময় সম্পর্কিত বিষয়। তো চলো আজকে আমরা সময় সম্পর্কিত পরবর্তী ধাপে চলে যাই। এটা সময় সম্পর্কিত বিষয়ের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা যে বিষয়টা শিখেছিলাম সেটা ছিল ক্যালেন্ডার পরিচিতি। তারপর ছিল অধিবর্ষ, শতক, যুগ, শতাব্দী, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। বিশেষ করে ক্যালেন্ডার পরিচিতি, ক্যালেন্ডার কিভাবে দেখব, ক্যালেন্ডার কত ধরনের হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের ক্লাসে চলে এসেছি। তো প্রথমেই চলো আজকে জেনে নিই আমাদের প্রথম অংশে কী রয়েছে। আমরা সময় সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছিলাম। তো সময়ের ধারাবাহিকতাটা আমাদের জেনে নেওয়া দরকার। সময়ের ধারাবাহিকতায় সবচেয়ে ক্ষুদ্রতম সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। সেকেন্ড থেকে শুরু হয় সেকেন্ড। তার পরে রয়েছে মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, তারপরে মাস, বছর, যুগ, শতাব্দী। সাধারণত আমরা এইভাবেই হিসাব করে থাকি। ক্ষুদ্রতম সময়ের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। সেকেন্ড থেকে শুরু হয়। সেকেন্ড থেকে সেকেন্ডকে যদি আমরা 60 সেকেন্ড একত্রিত হয় তখন 1 মিনিট হয়ে যায়, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তারপরে আবার 60 মিনিটে 1 ঘন্টা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি অ্যারো দিয়ে এটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন হয়। তারপর 7 দিনে 1 সপ্তাহ হয়। তারপর 30 দিনে 1 মাস হয়। তারপর সাধারণত 4 সপ্তাহে 1 মাস, কিন্তু 4 7 28 দিন হয়, এই জন্য 4 সপ্তাহে পরিপূর্ণ মাস হয় না, এই জন্য 30 দিনের কথা বলেছি, যে 30 দিনে 1 মাস হয়। তারপরে 12 মাসে 1 বছর হয়। তারপর 12 বছরে 1 যুগ হয়। এবং 100 বছরে হয় 1 শতাব্দী। এই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া দরকার আগেই। তাহলে ক্ষুদ্রতম একক কোনটা? সেকেন্ড। সেকেন্ডের চেয়ে বড় একক হলো মিনিট। তার চেয়ে বড়, আমি এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। সেকেন্ড থেকে তারপরে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, তার দিন থেকে সপ্তাহ, তারপরে দিন থেকে মাস, তারপরে আসছে মাস থেকে বছর, বছর থেকে আসছে যুগ, তারপরে আসছে শতাব্দী। এইভাবে আমরা এটাকে সময়টাকে সময়ের যে এককগুলো, সময়ের যে মাপকগুলো আছে, সেই পরিমাপকগুলোর বিষয়ে আমরা কথা বলেছি। এটাকে বলা হয় সময়ের সোপান। সোপান শব্দের অর্থ হলো সিঁড়ি। তো সময়ের সিঁড়ি। তো এইভাবে আমরা সময়টাকে কাউন্ট করে থাকি। আশা করি তোমরা বুঝেছ। তাহলে আমি এখানে সূত্রগুলো লিখিনি, যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, তারপর 24 ঘন্টা সমান 1 দিন, তারপর 7 দিন সমান 1 সপ্তাহ, তারপর 30 দিন সমান 1 মাস, তারপর 12 মাস সমান 1 বছর, তারপরে 12 বছর সমান 1 যুগ, তারপর 100 বছর সমান 1 শতাব্দী। এইভাবে সমান দিয়ে, অর্থাৎ সূত্রের আকারে আমরা এটাকে লিখিনি, আমরা এটাকে সিঁড়ি দিয়ে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো তোমরা সচরাচর সকলেই বোঝো। তারপর আমি এটাকে সুন্দরভাবে আমি এটাকে সাজিয়ে দিয়েছি। তাহলে আমরা এটা মনে রাখবো যে সময়ের সোপানটা, সময়ের সিঁড়িটা কী, সময়ের ধাপগুলো কী। তো এখন আমরা চলে আসব সময়ের রূপান্তর। সময়ের রূপান্তর বলতে আমরা কি বুঝি? রূপান্তর শব্দের অর্থ হলো এক রূপ থেকে অন্য রূপে পরিণত করা। যেমন মিনিটকে সেকেন্ডে পরিণত করা, ঘন্টাকে মিনিটে পরিণত করা, দিনকে ঘন্টায় পরিণত করা, তারপরে সপ্তাহকে দিনে পরিণত করা, মাসকে ধরো দিনে পরিণত করা, বা মাসকে মিনিটে পরিণত করা, বা মাসকে ঘন্টায় পরিণত করা, বছরকে মাসে পরিণত করা, তারপর বছরকে সপ্তাহে পরিণত করা, বছরকে ঘন্টায় পরিণত করা, তারপর আছে যুগকে মাসে পরিণত করা, শতাব্দীকে বছরে পরিণত করা, শতাব্দীকে মাসে পরিণত করা। এইভাবে একটা থেকে আরেকটায় যে কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ পরিবর্তিত হচ্ছে, এটাকেই বলা হয় সময়ের রূপান্তর। তো এই সময়ের রূপান্তর কি, সেই বিষয়টাও এখন আমরা জেনে নেব। তো দেখো, এখানে খেয়াল করা একটা জিনিস, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 138, 138 পৃষ্ঠা, এখানে খেয়াল করো, প্রথমেই আছে যে সেকেন্ডে রূপান্তরিত করি, সেকেন্ডে রূপান্তর করি।
তাহলে আমরা কি করছি, সেকেন্ডে রূপান্তর করছি। কি দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে। তাহলে ঘন্টা থেকে ওই যে আমরা পরিমাপের ক্ষেত্রে শিখেছিলাম সিঁড়ির ব্যাপারটা, তাহলে ঘন্টা থেকে কি করতে হবে, ঘন্টা থেকে সেকেন্ডে আসতে হবে, অর্থাৎ ঘন্টা বড় মান, সেকেন্ড হলো ছোট মান। তাহলে ঘন্টার পরবর্তী ধাপটা কি, ঘন্টার পরবর্তী ধাপটা হলো মিনিট, মিনিটের পরবর্তী ধাপটা হলো সেকেন্ড। তাহলে ঘন্টার নিচের ধাপটা কি, ঘন্টার নিচের ধাপটা হলো মিনিট, মিনিটের নিচের ধাপটা হলো সেকেন্ড। তাহলে ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে সেটা মিনিট হয়ে যায়। আমরা যা দিয়ে গুণ করব, মিনিট দিয়ে, ঘন্টাকে মিনিট দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়, তারপরে মিনিটকে সেকেন্ড দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যায়। তাহলে এই ঘন্টাকে কি করব, ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে সেটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। আবার মিনিটকে যদি 60 দিয়ে গুণ করি সেটা সেকেন্ড হয়ে গেল। তার মানে আমরা যদি একবার এটা করি 60 গুণ 60, এখানে দেখো, তাহলে সেকেন্ড হয়ে গেল, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 কী করেছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে মিনিট হয়ে গেছে। এটা 1কে যদি 60 দিয়ে গুণ করা হয় তাহলে 60 হয়, 60 মিনিট হয়ে গেছে। আবার মিনিটকে সেকেন্ড দিয়ে গুণ করছে, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কত, 3600 সেকেন্ড হয়ে গেছে, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তারপরে পরবর্তী যে অঙ্কটা আছে এখানে খেয়াল করো, একদিন, একদিনকে কি করতে হবে, দিনকে সেকেন্ডে পরিণত করতে হবে। তো দিনকে প্রথমে আমরা ঘন্টায় আসবো, তাই না, একদিন সমান 24 ঘন্টা। তারপরে ঘন্টা থেকে আমরা কী করব, সেকেন্ডে চলে আসতে পারি, ঘন্টা থেকে সেকেন্ডে চলে আসতে পারি, কারণ আমরা জানি যে কত সেকেন্ডে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাই না। তাহলে দেখো 24 ঘন্টা একদিন, তাহলে একদিনকে আমরা ঘন্টায় বানিয়েছি, প্রথম 24 হয়েছে, তারপর এটাকে ঘন্টাকে সেকেন্ড বানিয়ে ফেলছে একবারে, যে 3600 দিয়ে গুণ করলে কত হয়, 86,400 সেকেন্ড। তাহলে একদিন সমান 86,400 সেকেন্ড। এই 1 ঘন্টা সমান কত সেকেন্ড, একদিন সমান কত সেকেন্ড, এইগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এইগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের পরীক্ষাতে এসে থাকে। তারপরের অঙ্কটা আছে 30 দিন, 30 দিনকে সেকেন্ডে পরিণত করতে হবে। এখন 30 দিনকে কী সেকেন্ডে পরিণত করতে হবে, তাহলে এই দিনকে আমরা কীভাবে, দিনকে আগে ঘন্টা বানিয়ে নেব, তাহলে 24 গুণ 30 ঘন্টা হয়ে গেল, তাই না। তারপরে যে ঘন্টা বের হবে সেটাকে আমরা কি করব, 60 দিয়ে গুণ করব, সেকেন্ড হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। আবার তারপরে যে উত্তর বেরোবে সেটাকে আমরা সেকেন্ড দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ড হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু আমরা একটা অঙ্ক করে এসেছি যে একদিন সমান কত সেকেন্ড, 86,400 সেকেন্ড, তাহলে আমরা এটা আমরা তো জানি, এই 2 নম্বর অংশে আমরা এটা একদিন সমান 86,400 সেকেন্ড এটা আমরা বের করে ফেলেছিলাম। কাজেই আমাদের আর নতুন করে বের করার দরকার হয়নি। এখানে 30 দিন সমান 30 গুণ 86,400, অর্থাৎ এটা কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 25,92,000 সেকেন্ড হয়ে গেছে। তাহলে 1 মাস সমান 25,92,000 সেকেন্ড। তো এইভাবে দেখো তাহলে কি হয়েছে, যে সেকেন্ডে রূপান্তর করা হয়েছে কিভাবে। তো এটা যে শুধু সেকেন্ডে রূপান্তর করা হয় সেটাই না, এটা মিনিটেও রূপান্তর করা হতে পারে, বা মাসেও রূপান্তর করা হতে পারে, বছরকে, বা আবার কখনো কখনো এরকম অনেক ক্ষুদ্রতম একক দেওয়া থাকে, যেমন সেকেন্ড দেওয়া থাকলো, যেমন এরকম দেওয়া থাকলো 86,400 সেকেন্ড, অথবা 10,000 সেকেন্ড, 10,000 সেকেন্ডে কত ঘন্টা, সেটাকেও আমরা কি করব, তখন আমরা এখানে আমরা কি করেছি, আমরা ওই যে পরিমাপের ক্ষেত্রে শিখেছিলাম যে যখন নিচু মানের দিকে নামবো তখন গুণ করব, আর উঁচু মানের দিকে যখন উঠবো তখন ভাগ করব। তো এখানে আমরা নিচু মানের দিকে নেমেছি বলে প্রত্যেকটা অঙ্কেই দেখো কি করেছি, প্রত্যেকটা অঙ্কেই আমরা গুণ করেছি। তো পরের উদাহরণ 2-এ খেয়াল করো, যেখানে বলছে যে নিচের সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। 1 মাস সমান 30 দিন ধরতে হবে। 1 মাস সমান কয়দিন ধরতে হবে, 30 দিন ধরতে হবে, কারণ 31 দিনেও মাস হয়, আবার 28 দিনে, 29 দিনেও মাস হতে পারে। কাজেই এখানে বলে দিয়েছে 1 মাস সমান 30 দিন ধরতে হবে। তো এখানে কি করেছে, এই দেখো এখানেই চলে আসছে যে এটাকে কি করছে, 1000 ঘন্টা, 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে 1000 ঘন্টাকে কি, ঘন্টার উপরের ধাপটা কি, এটা কিন্তু উপরের দিকে গেছে, অর্থাৎ বড় মানের দিকে গেছে। তাহলে এই যে 1000 ঘন্টা, এই 1000 ঘন্টাকে কি করেছে, ঘন্টাকে প্রথমে কি করতে হবে, দিন করতে হবে। তো ঘন্টাকে যদি আমরা দিন করি তাহলে কত দিয়ে ভাগ করব, ঘন্টাকে 24 দ্বারা ভাগ করব, তা বড় মানে যাচ্ছি, উঁচু মানে যাচ্ছি, অর্থাৎ ঘন্টার চেয়ে দিন বড়, তাই না।
কাজেই আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আমরা জানি 24 ঘন্টায় একদিন। তাহলে এই 24 ঘন্টা 1000 ঘন্টাকে কত দিয়ে 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে ভাগ করলে কি হয়ে গেল? দিন হয়ে গেল, তাই না? তারপরে যে দিন বেরোবে সেটাকে আবার মাসে রূপান্তর করব কীভাবে? 30 দিনে 1 মাস। তাহলে সেই যেটা পাবো সেটাকে আবার 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে আমরা মাসে চলে যেতে পারলাম। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমরা যখন ক্ষুদ্রতম একক থেকে বৃহত্তম এককে যাচ্ছি তখন ভাগ করছি। ওই যে পরিমাপের ক্ষেত্রে আমরা যেটা মেট্রিক পদ্ধতিতে শিখেছিলাম, এখানেও কিন্তু সেই একই ধারা। তো এখানে খেয়াল করো, একইভাবে আমি যেটা বললাম সেভাবেই এখানে দেওয়া আছে 1000 ভাগ 24, তাহলে 41 দিন এবং 16 ঘন্টা। এটা ভাগ করে দেখবে তুমি এরকম 41 দিন 41 উত্তর হচ্ছে, অবশিষ্ট থাকছে 16। তাহলে কি হচ্ছে? 41 দিন 16 ঘন্টা। তারপরে 41 দিনকে আবার মাসে রূপান্তর করা হয়েছে। 41 দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তখন কি হয়? 41 দিনকে 30 দিয়ে ভাগ করলে 1 মাস 11 দিন হয়। তাহলে মাসও হয়ে গেছে, দিনও আমরা পেয়ে গেছি, ঘন্টাও পেয়ে গেছি, তাই না? তাহলে কিসে প্রকাশ করতে বলছিল আমাদের? মাস, দিন, ঘন্টা। তাহলে কত হয়েছে? 1000 ঘন্টা সমান 1 মাস, 11 দিন, তারপরে আছে কত? 16 ঘন্টা। ঠিক একইভাবে পরে আর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 8000 ঘন্টা। 8000 ঘন্টাকে কি করতে হবে? এখানে 1000 ঘন্টা ছিল, এখানে 8000 ঘন্টা, একই প্রক্রিয়া, একই উপায়। তো 8000 ঘন্টাকে 24 দিয়ে, প্রথম 24 দিয়ে ভাগ করছে, কত হয়েছে? 333 দিন হয়েছে। 333 দিন 8 ঘন্টা। তারপর 333কে আবার 30 দ্বারা ভাগ করছে, মাসে রূপান্তর করছে, কারণ আমরা যেটাকে রূপান্তর করব সেটা দিয়ে ভাগ করব। তো 30 দিয়ে ভাগ করছে, মাসে রূপান্তর, দিনকে মাসে রূপান্তর করা হচ্ছে। তাহলে কত হয়েছে? 11 মাস 3 দিন। তাহলে আমরা দিন পেয়ে গেছি, মাস পেয়ে গেছি এবং ঘন্টাও পেয়ে গেছি, তাই না? অতএব 8000 ঘন্টা সমান 11 মাস 3 দিন 8 ঘন্টা। তো এইভাবে নিচে যে অঙ্কগুলো আছে এইগুলো তোমরা এই করবে, বাসায় প্র্যাকটিস করবে। আশা করি এগুলো পারবে, সহজ আছে। তো এরপরে আমরা সর্বশেষ ধাপে চলে আসছি আজকের ক্লাসের। এটা হলো বলছে যে দেখো যে আরেকটা কথা বলে নেওয়া দরকার যে আমরা এখানে যে বিষয়টা দেখলাম এই যে সময়ের রূপান্তরে, সেটা হলো নিচু মানে নামলে গুণ করতে হবে এবং ঊর্ধ্ব মানে উঠলে ভাগ করতে হবে। ওই ম্যাট্রিক পদ্ধতিতে আমরা যেভাবে শিখেছিলাম সেই একই ধারা। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে দেখো কি রয়েছে, সেটা হলো যে আমরা এই যে সময়টাকে পরিমাপ করি, এই সময়ের পরিমাপক হলো কয়টা? দুই ধরনের পরিমাপ করে থাকি সময়কে। আমরা দুই ধরনের হিসাব করে থাকি। সেটা হলো কখনো কখনো আমরা 24 ঘন্টার সময় হিসাব করি, আবার কখনো কখনো 12 ঘন্টার সময় হিসাব করি। সাধারণত আমরা যে হিসাবটা করে থাকি, স্থানীয়ভাবে যে হিসাবটা করে থাকি, এটা 12 ঘন্টার হিসাব করে থাকি। কিন্তু আসলে 24 ঘন্টা তো একদিন, আমরা জানি 24 ঘন্টায় একদিন। এই একদিনকে অর্থাৎ 24 ঘন্টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। 24 ঘন্টাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় পূর্বাহ্ন, একটাকে বলা হয় অপরাহ্ন। তো তার আগে চলো আমরা এখানে দেখে নিই কী বলছে। যে 24 ঘন্টা সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা সময়কে একদিন ধরা হয়। 24টি ঘন্টা, এই একদিন কয়টি ঘন্টা? 24টি ঘন্টায় বিভক্ত। 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিট দুই অঙ্কে, দুইটা আলাদা আলাদা অঙ্কে লেখা হয়, এখানে খেয়াল করো। এবং মাঝখানে এরকম কোলন চিহ্ন দেওয়া হয়, মাঝখানে যে এখানে কোলন চিহ্ন দেওয়া হয় এভাবে। 24 ঘন্টা এবং মিনিটের হিসাবটা কিভাবে পাই আমরা? এইভাবে প্রথম যে অংশটা থাকে এটা ঘন্টা, তারপরে থাকে হলো মিনিট। তো এভাবে আমরা মাঝে কোলন দেওয়া থাকে এবং এইভাবে ডিজিটাল ঘড়িগুলোতে এইভাবে সময়টা ইন্ডিকেট করা থাকে। তো যাই হোক, আমরা তাহলে 24 ঘন্টাকে কয় ভাগে ভাগ করতে পারি? 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ রাত 12টা থেকে শুরু করে, অর্থাৎ একদম 11:59 যখনই হবে তখন তো 12টা হয়ে যাবে। যখনই রাত হবে 12টা হবে তখন কিন্তু 12টা 1, 2 বাজবে না, তখন সাথে সাথে কী হবে? জিরো হয়ে যাবে, সবগুলো শূন্য হয়ে যাবে। এটাকে বলা হয় জিরো আওয়ার। তো এই জিরো আওয়ার শুরু হলো। এই যে জিরো আওয়ার এখানে খেয়াল করো, এইটা হলো রাত 12টার পর, ঠিক আছে? 12টার পর থেকে শুরু করে একদম দিন 12টা পর্যন্ত, দিন 12টা পর্যন্ত, রাত
12টার পর থেকে, অর্থাৎ একদম 0 আওয়ার থেকে শুরু করে, 0 থেকে শুরু করে দিন 12টা পর্যন্ত এটাকে বলা হয় পূর্বাহ্ন। কি বলা হয়? পূর্বাহ্ন বলা হয়। পূর্বাহ্ন। আর এটা হলো অপরাহ্ন। অপরাহ্নটা হলো যে 12টার পর থেকে, অর্থাৎ দিন দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, একদম 11টা 59 মিনিট পর্যন্ত, 59 মিনিট 59 সেকেন্ড, অর্থাৎ 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, এই সময়টাকে বলা হয় অপরাহ্ন। তাহলে কি বুঝলাম আমরা? যে রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত পূর্বাহ্ন, এবং দিন 12টা থেকে রাত 12টা পর্যন্ত অপরাহ্ন। এই পূর্বাহ্ন এবং অপরাহ্ন দুইটা ভাগে ভাগ করা হয়। তো আমরা সাধারণভাবে এই সময়টাকে কি করি? 12 ঘন্টায় হিসাব করে থাকি, তাই না? 12টার পর থেকে তারপরে আবার বাজবে 1টা, যেমন দুপুর 12টার পরে কত হয়? 12 ঘন্টার সময়সূচিতে শুরু হয়ে যায় 1টা, 2টা, 3টা, 4টা, তাই না? আবার শুরু হয় নতুন করে। কিন্তু যখন আমরা এটাকে 24 ঘন্টার হিসাব করব, আন্তর্জাতিক পদ্ধতিতে 24 ঘন্টায়, আন্তর্জাতিকভাবে 24 ঘন্টার সময়সূচিটা কাউন্ট করা হয়। তো যখন আমরা আন্তর্জাতিক সময়ের হিসাবে আসব, তখন 12টার পরে আর 1টা বাজবে না, তখন 12টার পরে বাজবে 13টা, 14টা, 15টা, 16টা, এইভাবে একদম কয়টা পর্যন্ত বাজবে? একদম 23টা 59 পর্যন্ত, অর্থাৎ 24টা কিন্তু বাজে না কখনো। 23টা 59 মিনিট 59 সেকেন্ড হয়ে গেল 24টা। তাহলে 24 ঘন্টা হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দুই ধরনের সময় আমরা হিসাব করে থাকি, একটা 12 ঘন্টার সময়সূচি, আর একটা হলো 24 ঘন্টার সময়সূচি। তো আন্তর্জাতিক যে বিষয়, আন্তর্জাতিকভাবে 24 ঘন্টার হিসাব করা হয়, এবং স্থানীয়ভাবে 12 ঘন্টার হিসাব আমরা করে থাকি। তো এখন আমাদের একটা এক্সাম্পল দেখে নেওয়া দরকার। সেটা হলো, এই জায়গায় খেয়াল করো যে 12 ঘন্টার সময়সূচি আর 24 ঘন্টার সময়সূচি, দুইটা সময়সূচি এখানে দেওয়া আছে। সকাল 6টা যদি হয়, তখন আবার 24 ঘন্টার সময়সূচিতে কী হবে? সকাল 6টাই হবে, কারণ রাত 12টার পর থেকে তো রাত 12টা যখন বাজে, তখন তো আর 24 ঘন্টার সময়সূচিতে 12টা বাজে না, তখন বাজে কত? তখন বাজে 23টা 59 মিনিট 59 সেকেন্ড, 24টা বেজে গেছে, তাই না? তার মানে তখন থেকে কাউন্ট করা হচ্ছে 1 2 3, আবার 24-এর পরে কিন্তু আবার 1 2 3 কাউন্ট করা হচ্ছে। তাহলে সকাল 6টা, 12 ঘন্টার সময়সূচিতেও সকাল 6টা, 24 ঘন্টার সময়সূচিতেও সকাল 6টা। তারপরে এখানে খেয়াল করো, আছে কত? দুপুর 1টা। দুপুর 1টায় কিন্তু আর 24 ঘন্টার সময়সূচিতে 1টা থাকবে না, তখন কিন্তু হয়ে যাবে 13টা। তারপরে রাত 12টা। রাত 12টা মানে হলো 24 ঘন্টার সময়সূচিতে 0 আওয়ার, যেটাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে এটাকে বলা হয় 0 আওয়ার। রাত 12টা এটা হলো 0 আওয়ার। সবগুলো 11টা 59 মিনিট 59 সেকেন্ডের পরবর্তী সেকেন্ডেই সবগুলো 0 হয়ে যাবে, সকল ঘন্টা এবং মিনিটগুলো 0 হয়ে যাবে, এটাকে বলা হয় 0 আওয়ার। তখন থেকে আবার শুরু হলো 1টা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। একটা এভাবে খেয়াল রাখতে পারো তুমি, যে দুপুরের পর থেকেই দুপুরের পর থেকে 12 ঘন্টার সময়সূচি কি হয়ে যায়? 12 ঘন্টার সময়সূচি দুপুরের পর থেকে চেঞ্জ হয়ে যায়, 13 14 15 16, কিন্তু দুপুর পর্যন্ত ঠিকই থাকে। 12 ঘন্টার সময়সূচিতেও যে কয়টা বাজবে, 24 ঘন্টার সময়সূচিতেও দুপুর পর্যন্ত সেই কয়টাই বাজবে, কিন্তু দুপুরের পর থেকেই একদম রাত 12টা পর্যন্ত এটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে তুমি এটাকে সহজে মনে রাখতে পারো। তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের যে সময়সূচিটা কীভাবে কাউন্ট করতে হয়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা একটু করবে ক্লাসে, তোমরা একটু বাসায় দেখে নিবে। আর এই জায়গায় দেখো, ট্রেনের যে সময়সূচি, এই সময়সূচিটা কি 12 ঘন্টার হিসাব না 24 ঘন্টার হিসাব? জানো এটা তোমরা? অবশ্যই 24 ঘন্টার হিসাব। তারপরে যে বিমানের সময়সূচি, কারণ এগুলো আন্তর্জাতিকভাবে এই হিসাবগুলো রাখতে হয়, এই হিসাবগুলো করতে হয়, কারণ সারা বিশ্বের সময়ের সাথে সময়কে সমন্বয় করে চলতে হয়। কাজেই ট্রেনের সময়সূচি, বিমানের সময়সূচি, এই সময়সূচিগুলো সব 24 ঘন্টার সময়সূচি। তো এখানে দেখো, একটা 24 ঘন্টা ট্রেনের একটা সময়সূচি দেওয়া আছে, 24 ঘন্টার সময়সূচি দেওয়া আছে। তো 24 ঘন্টার হিসাবে দেওয়া আছে। তো এটা একটু করবে, এই চার্টটা তোমরা একটু বাসায় দেখে নেবে ভালো করে। তো আশা করি তোমরা বুঝেছো, এবং এই অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করতে যাবে। প্র্যাকটিস করলেই তোমরা এটা বুঝে যাবে। আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে সেই
ক্লাসটা হবে উপাত্ত বিন্যস্তকরণ বিষয়ে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, সাবধানে থাকো এবং নিরাপদে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।